হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের এই ক্লাসে আগের ক্লাসে আমাদের আলোচনা হয়ে গেছিল মানবদেহের যে অস্থিসমূহ নিয়ে। আজকে আলোচনা করব মানবদেহের অস্থিসন্ধি নিয়ে। দেখো, চলো সবাই শুরু করি। দেখো, এখানে যে অস্থিসন্ধির কথা বলা হচ্ছে বা জয়েন্টের কথা বলা হচ্ছে, এখানে অস্থিসন্ধি বা জয়েন্ট কাকে বলা হয় সেটা প্রথমে আমরা দেখে নিই। দেখো, অস্থিসন্ধি হচ্ছে দুটি অস্থির যেখানে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে লক্ষ্য করো, এই যে প্রত্যেকটা হাড়, আমরা জানি মানব শরীরের হাড় রয়েছে মোট কয়টি? 206টি। এবং এই 206টি হাড় তারা পরস্পর কোথাও না কোথাও গিয়ে একটি অপরটার সঙ্গে মিলিত হয়েছে, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো, যখন প্রত্যেকটা হাড়, দেখো এখানে এই যে জয়েন্টগুলোর কথা বলছি, এখানে লক্ষ্য করো এই জয়েন্টের সঙ্গে এই হাড়টা এখানে মিলিত হয়েছে, এই জয়েন্টের সঙ্গে এই হাড়টা। অর্থাৎ এখানে লক্ষ্য করা যাচ্ছে যে প্রত্যেকটা হাড়ের সঙ্গে প্রত্যেকটা হাড়ের একটা সংযোগ রয়েছে। সংযোগ মানে যেখানে তারা পরস্পর মিলিত হয়েছে, সেই স্থানটা হচ্ছে সংযোগস্থল। তাহলে তাহলে এই সংযোগ স্থলটাকে বলা হচ্ছে কি? অস্থিসন্ধি বা জয়েন্ট বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো, এখানে অস্থিসন্ধি সম্পর্কে আমরা জেনে ফেললাম। এবার দেখো, অস্থিসন্ধি আমাদের শরীরে প্রধানত অস্থিসন্ধিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি সেগুলো সম্পর্কে দেখি। দেখো, তো এখানে আমরা এই মানবদেহের যে অস্থিসন্ধিগুলো, এগুলোকে মূলত 3 ভাগে ভাগ করি। মূলত অস্থিসন্ধিগুলোকে 3 ভাগে ভাগ করি। এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে অচল সন্ধি। অচল সন্ধি। 2 নম্বর হালকা হালকা বা ঈষৎ সচল সন্ধি। এবং 3 নম্বর হচ্ছে সচল সন্ধি। ঠিক আছে? তাহলে 1 নম্বরে কি দেখছি? অচল সন্ধি। 2 নম্বরে হচ্ছে হালকা সচল সন্ধি বা ঈষৎ সচল। এবং 3 নম্বরে হয়ে গেল সচল সন্ধি। তো দেখো, এখানে এক এক করে আমরা এগুলো সম্পর্কে খুব ভালো করে শিখে নেই। দেখো, অচল সন্ধি কাকে বলবো? যে দুটি অস্থিসন্ধি, আমাদের যে দুটি অস্থিসন্ধি পরস্পর কি অচল অবস্থায়, অর্থাৎ সেখানে কি নড়াচড়া হয় না, একদমই নড়াচড়া হয় না, সেই অস্থিসন্ধিগুলোকে বলবো অচল অস্থিসন্ধি। ঠিক আছে? তাহলে যে অস্থিসন্ধিগুলো, মানে যে অস্থিগুলো নড়াচড়া হয় না, তারা প্রধানত এমনভাবে সন্ধি অবস্থা আছে সেখানে তাদের কোনো মুভমেন্ট ঘটে না, সেই সন্ধিগুলো হচ্ছে অচল অস্থিসন্ধি। এবার এই অচল অস্থিসন্ধিগুলো দেখো মানুষের কোথায় আছে সেটা মনে রাখবে। এই মানুষের যে মাথার খুলির হাড়গুলো রয়েছে, এই হাড়গুলো, মাথার যে খুলির হাড়গুলো, এগুলো কিন্তু নড়াচড়া করে না, অর্থাৎ এগুলো এমনভাবে আছে যেগুলো ফিক্সড অবস্থায়, এগুলো নড়াচড়া হয় না। তাহলে এই মাথার খুলির যে হাড়গুলো, এগুলো হচ্ছে কি? অচল অচল সন্ধি, অচল অস্থিসন্ধি। তাহলে অচল অস্থিসন্ধি কোথায় গেলো? মাথার খুলি। তাহলে এর উদাহরণ বা এক্সাম্পল হয়ে গেল কি? মাথার খুলি। ঠিক আছে? হালকা সচল, হালকা বা ঈষৎ সচল, যেগুলো কি সম্পূর্ণভাবে সচল নয় আবার অচলও নয়, অর্থাৎ যেগুলো হালকাভাবে সচল বা ঈষৎ বা স্লাইটলি মুভমেন্ট করে যেগুলো, সেগুলো হচ্ছে কি হালকা সচল বা ঈষৎ সচল সন্ধি। সেই হালকা সচল বা ঈষৎ সচল সন্ধি আমাদের শরীরে লক্ষ্য করবে এই বুকের পাঁজরের। এই বুকের পাঁজরে আমরা শিখেছিলাম যে বুকের পাঁজরে আমাদের কিন্তু রিপসগুলোকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা ট্রু রিপস, একটা হচ্ছে ফলস রিপস। তো এখানে ফলস রিপসগুলো কিন্তু যখন আমাদের সেই বায়ু নাক দিয়ে যখন প্রবেশ করে, তখন কিন্তু এই ফলস রিপসগুলো প্রসারণ ঘটে। আবার যখন বায়ু বেরিয়ে যায় তখন কিন্তু সংকোচন ঘটে, অর্থাৎ এই ফলস রিপসগুলো কিন্তু সংকোচন প্রসারণ হয়। অর্থাৎ এই বুকের পাঁজরের যে অস্থিগুলো, এগুলো হালকা নড়াচড়া করে, সম্পূর্ণ নয়, হালকা নড়াচড়া করে। তাহলে এই বুকের পাঁজরের অস্থিসন্ধিগুলো কি হালকা সচল সন্ধি। আবার এই মেরুদণ্ডের যে হাড়গুলো রয়েছে, আমরা যখন কোনো কিছু নিচ থেকে উপর ওঠাতে আমরা একটু সামনের দিকে ঝুঁকে যাই, তখন কিন্তু আমাদের মেরুদণ্ডের হাড়টাও কিন্তু সামান্য নড়াচড়া করে, অর্থাৎ এই মেরুদণ্ডের হাড়টাও হচ্ছে আমাদের কি হালকা সচল সন্ধি। ঠিক আছে? তাহলে হালকা সচল সন্ধি হয়ে গেল কি? উদাহরণ হয়ে গেল
এক নাম্বার হচ্ছে বুকের পাঁজর, বুকের পাঁজর, এবং হয়ে গেল মেরুদণ্ড, মেরুদণ্ড। ঠিক আছে, এবার দেখো সচল সন্ধি। সচল সন্ধি মানে বুঝতেই পারছো ফুললি মুভমেন্ট করবে, যেগুলো ফুললি মুভমেন্ট হবে, যেগুলো সম্পূর্ণভাবে নড়াচড়া করবে, সেই সন্ধিগুলোকে বলবো আমরা সচল অস্থি সন্ধি বা ফ্রিলি মুভমেন্ট জয়েন্ট। দেখো তাহলে ফ্রিলি মুভমেন্ট করবে সচল সন্ধি হচ্ছে সেগুলোই, যেমন লক্ষ্য করো আমাদের যে হাতের যে জয়েন্টগুলো রয়েছে, এই যে হাতের জয়েন্টগুলো রয়েছে সম্পূর্ণভাবে আমরা কিন্তু নড়াচড়া করতে পারি, আঙুলের জয়েন্টগুলো সম্পূর্ণভাবে নড়াচড়া করতে পারি, তাই না? পায়ের জয়েন্টগুলো সম্পূর্ণভাবে নড়াচড়া করতে পারি। তাহলে এই জয়েন্টগুলোই হচ্ছে কি সচল সন্ধি। ঠিক আছে, তাহলে সচল সন্ধি কোথায় আছে? সেই সচল সন্ধির উদাহরণ অসংখ্য রয়েছে, সেই উদাহরণগুলো আমরা বলতে পারি হাত, পা ইত্যাদি ইত্যাদি। তাহলে হাত, পা ইত্যাদিতে আমাদের সচল সন্ধিগুলো রয়েছে। এবার এখানে লক্ষ্য করো এই সচল সন্ধিগুলোকে আবার কিন্তু আমরা সেই সচল সন্ধিগুলো কিন্তু আমরা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই সচল সন্ধিগুলোকে কিন্তু আবার কয়েকটা উপবিভাগে ভাগ করা যায়। তো দেখো এখানে তো সচল সন্ধিগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে সচল অস্থি সন্ধির এটাকে আবার 4 ভাগে ভাগ করা যাবে, 4 ভাগে ভাগ করা যাবে। অর্থাৎ এই সচল অস্থি সন্ধিকে আমাদের শরীরের 4 ভাগে ভাগ করা যায়। দেখো 1 নম্বরে যদি বলি তাহলে হচ্ছে হিঞ্জ, হিঞ্জ বা একে কবজা সন্ধি বলা হয়, হিঞ্জ বা কবজা সন্ধি বলা হয়, এটা 1 নাম্বার। 2 নাম্বার পিভট সন্ধি, পিভট সন্ধি। 3 নাম্বার, এটা 2 নাম্বার, 1 নাম্বারে চলে গেল কি হিঞ্জ বা কবজা সন্ধি, 2 নম্বর হচ্ছে পিভট সন্ধি, হ্যাঁ 2 নম্বর পিভট সন্ধি, এবং 3 নাম্বার বল ও সকেট সন্ধি, বল ও সকেট সন্ধি। ঠিক আছে, এবং 4 নম্বরে যদি দেখি 4 নম্বরে হয়ে যাবে কি 4 নম্বরে হয়ে যাবে স্যাডেল সন্ধি, স্যাডেল সন্ধি। ঠিক আছে, এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে 1 নম্বর হচ্ছে হিঞ্জ বা কবজা সন্ধি, 2 নম্বর পিভট সন্ধি, 3 নম্বর হচ্ছে বল ও সকেট সন্ধি, এবং 4 নম্বর হচ্ছে স্যাডেল সন্ধি। তাহলে এই 4 ধরনের সন্ধি বা অস্থি সন্ধি আমাদের শরীরে কিন্তু রয়েছে। অর্থাৎ এই সচল অস্থি সন্ধিকে এই 4 ভাগে ভাগ করা যায়। তো দেখো এবার এই হিঞ্জ অস্থি সন্ধি কাকে বলা হবে বা কবজা সন্ধি কাকে বলা হবে? হিঞ্জ অস্থি সন্ধি হচ্ছে যে অস্থি সন্ধিগুলো আমাদের শরীরে কবজার মতো কাজ করে, যেমন আমাদের দুয়ারের যে কবজা, জানলার যে কবজা, সেটা কি হয় একদিকে খুলে এবং অপর দিকে লেগে যায়, কিন্তু পুনরায় বিপরীতে আর ঘোরে না। যেমন এই আমাদের হাতের যে এই যে কুনুইর কথা বলছি, এই কুনুর যে সন্ধিটা দেখো এখানে, তাহলে এখানে কুনুর সন্ধিটা কিন্তু একদিকে হচ্ছে, অপর দিকে বিপরীতে যাচ্ছে না, তাহলে কবজার মতো কাজ করতেছে। আবার আমাদের যে এই পায়ের যে সন্ধিটা আছে, পায়ের সন্ধি যেটাকে আমরা হাঁটু বলে থাকি, সেই হাঁটুর সন্ধিটাও ঠিক একইভাবে একদিকে কিন্তু আমাদের বন্ধ হয়, অপর দিকে গিয়ে খুলে যায় এবং পুনরায় বিপরীতে আর যায় না। অর্থাৎ সে 180 ডিগ্রির মধ্যে কিন্তু নড়াচড়া করে, 180 ডিগ্রি কোণের মধ্যে নড়াচড়া করে। এবং এই হাতের যে আঙুলের যে সন্ধিগুলো, আঙুলের যে জয়েন্টগুলো, এগুলোও কিন্তু ঠিক একইভাবে আমাদের লক্ষ্য করব এই হিঞ্জ সন্ধির মতোই কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এই হাতের আঙুলের সন্ধিগুলো হচ্ছে কি অস্থি সন্ধিগুলো হিঞ্জ সন্ধির উদাহরণ। তাহলে হিঞ্জ বা কবজা সন্ধি আমরা বুঝতে পারলাম যে 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মধ্যে থাকতেছে, অপরে বিপরীতে যাচ্ছে না, কিন্তু এই হাতের, পায়ের এবং আঙুলের যে সন্ধিগুলো এগুলো কবজার মতো কাজ করতেছে। অর্থাৎ এখানে কবজা সন্ধির উদাহরণ কি হাঁটু, তারপরে হচ্ছে কনুই এবং আঙুল। তাহলে হাঁটু, কনুই এবং আঙুলের মধ্যে এই সন্ধিগুলো কিন্তু লক্ষ্য করা যায়, অর্থাৎ হিঞ্জ বা কবজা সন্ধি লক্ষ্য করা যায়। এবার দেখো পিভট সন্ধি, সেই পিভট সন্ধি কোথায় দেখা যায়? পিভট
এখানে লক্ষ্য করো, যখন একটা হাড় এবং অপর হাড়ের উপর অবাধে নড়াচড়া করতে পারে, মানে কি, মানে লক্ষ্য করো, এই হাতের কথা যদি বলি, এই হাতের এখান থেকে কিন্তু দুটি হাড় আছে, অর্থাৎ এখানে একদিকে রয়েছে কি রেডিয়াস, রেডিয়াস একদিকে রয়েছে কি আলনা, একদিকে রয়েছে আলনা। আবার ঠিক একইভাবে পায়ের এই অংশের একদিকে রয়েছে ফিবুলা, একদিকে রয়েছে টিবিয়া, তাই না? একদিকে টিবিয়া, একদিকে টিবিয়া এবং অপর দিকে ফিবুলা, ফিবুলা। তাহলে আমরা সবাই জানি যে হাতের যে এই জয়েন্টটার মধ্যে দুইটা হাড় রয়েছে, একটা রেডিয়াস আলনা, ঠিক একইভাবে পায়ের এখানেও কিন্তু দুইটা হাড় রয়েছে, একটা টিবিয়া এবং একটা হচ্ছে ফিবুলা। এই হাতের হাড় এবং পায়ের হাড়গুলো দেখো তো, এইভাবে যদি আমরা কোনো কিছু ঘোরাই তাহলে অবাধে একটার উপরে উপরে নড়াচড়া করে কিনা, ঠিক আছে? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাড় অপর হাড়ের উপর অবাধে নড়াচড়া করতে পারতেছে, ঠিক একইভাবে এখানেও করে, পাটা যখন ঘোরাই আমরা। আবার এই ঘাড়ের মধ্যেও কিন্তু, এই ঘাড়ের মধ্যে অর্থাৎ নিক যাকে বলি, সেই ঘাড়ের মধ্যেও কিন্তু আমরা মাথাটা এদিক এদিক যখন করি তখনও কিন্তু এখানে হাড়গুলো নড়াচড়া এইভাবে করে। তাহলে এই অস্থি সন্ধিগুলোই হচ্ছে কি বলো দেখি, সেটা হচ্ছে পিভট সন্ধি, ঠিক আছে? তাহলে এখানে কোথায় কোথায় দেখা যায় দেখো, এখানে এখানে দেখা যায় এই যে হাতের মধ্যে রেডিয়াস আনলা হাতে দেখা যায় এবং পায়ের ফিবুলা টিবিয়া, হ্যাঁ? তাহলে এখানে রেডিয়াস, রেডিয়াস আনলা, তারপরে হচ্ছে কি টিবিয়া, ফিবুলা এবং ঘাড়ের মধ্যে অর্থাৎ নিক, নিকের মধ্যে দেখা যায়, ঠিক আছে? তাহলে দেখো এখানে, তাহলে পিভট অস্থি সন্ধি সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। এবার দেখো বল ও সকেট অস্থি সন্ধি। তো বল ও সকেট যে অস্থি সন্ধি, সেটা আমরা নামটা শুনেই বুঝতে পারছি, সেখানে হচ্ছে বল সকেটের একটা ব্যাপার থাকবে। দেখো এখানে যখন একটি হাড়, যখন একটি হাড়ের মধ্যে, একটা হাড়ের মধ্যে, এটা ধরে নাও এরকম, এই হাড়ের মধ্যে আর একটা হাড় যখন ঢুকে থাকবে, যখন ঢুকে থাকবে তখন এই অংশটা লক্ষ্য করো, এই দিকের যে অংশটা এটা হচ্ছে কি সকেটের মতো কাজ করছে এবং এটা বলের মতো আটকে আছে। অর্থাৎ এইরকম মোটামুটি দেখো আমি দেখাচ্ছি, এইভাবে আর একটা হাড়ের মধ্যে আর একটা হাড় যখন ঢুকে থাকে তাহলে এখানে বল ও সকেটের মতো কাজ করতেছে কি না বলো দেখি, এবং এই নিচের হাড়টা অবাধে নড়াচড়া করতে পারবে, ঠিক আছে? অবাধে নড়াচড়া করতে পারবে। তাহলে এই ধরনের অস্থি সন্ধিগুলো হচ্ছে বল ও সকেট অস্থি সন্ধি। তো এবার দেখো এই বল ও সকেট অস্থি সন্ধিগুলো আমাদের শরীরে কোথায় কোথায় আছে সেটা লক্ষ্য করো। এই যে হাতের যে জয়েন্ট, এই যে হাতের জয়েন্ট, যেখানে এই যে এইখানে জয়েন্টটার মাঝখানে এই হাড়টা ঢুকে আছে, এই জয়েন্টটার মাঝখানে এই হাড়টা ঢুকে আছে, অর্থাৎ এখানে কিন্তু এই কাঁধের মধ্যে, অর্থাৎ হাতের যে জয়েন্ট, এখানে কিন্তু আমরা বল সকেট অস্থি সন্ধি দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এই পায়ের জয়েন্ট, এই যে এখানে পায়ের যে জয়েন্টটা হয়েছে, পায়ের যে জয়েন্ট, পায়ের যে স্থানটাকে জয়েন্ট হয়ে গেছে এই হাড়টার সঙ্গে, সেখানেও কিন্তু একইভাবে বল ও সকেট অস্থি সন্ধি আছে। সবাই বুঝছো কি? তাহলে বল ও সকেট অস্থি সন্ধি কোথায় দেখা যাচ্ছে? হাতের এবং পায়ের জয়েন্টে। এক্সাম্পল হাত এবং পায়ের জয়েন্ট, অর্থাৎ হাত এবং পা, হাতের জয়েন্ট, হাত যেখানে জয়েন্ট হয়েছে এবং পা যেখানে জয়েন্ট হয়েছে সেই স্থানে কিন্তু বল ও সকেট অস্থি সন্ধি দেখা যায়। এবার দেখো স্যাডেল সন্ধি। সেই স্যাডেল সন্ধিটা কি আসলে? স্যাডেল সন্ধি হচ্ছে যখন চতুর্দিকে একটা হাড় চতুর্দিকে ঘুরতে পারবে এবং আপ ডাউনও করতে পারবে, অর্থাৎ উপর নিচেও ওঠানামা করতে পারবে এবং চতুর্দিকেও ঘুরতে পারবে। না মানে কি? মানে হচ্ছে এটা যদি আমি হাড় ভাবি তাহলে এই হাড়টা চতুর্দিকে 360 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরতে পারবে, আবার আপ ডাউনও করতে পারবে, আপ তার সাথে সাথে ডাউনও করতে পারবে, তার সাথে সাথে ডাউনও করতে পারবে, মানে 360 ডিগ্রি ঘুরবে, তার সাথে সাথে আপ ডাউন দুইটাই করবে। তখন ওই ধরনের অস্থি সন্ধিগুলোকে বলবো কি? সেগুলো হচ্ছে স্যাডেল অস্থি সন্ধি। তো দেখো এখানে
স্যাডেল অস্থিসন্ধি যদি আমরা লক্ষ্য করি সেটা দেখব কোথায় আছে, সেটা দেখব এই যে আঙুলের যে বুড়ো আঙুলের কথা বলছি, বুড়ো আঙুল বা থাম, ঠিক আছে, এই বুড়ো আঙুলের মধ্যে যে লক্ষ্য করি তাহলে বুড়ো আঙুলটা কি চতুর্দিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল এবং উপর নিচ, ঠিক আছে, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরে চতুর্দিকে এবং সে আপ ডাউনও করে। তাহলে এই সন্ধিটা হচ্ছে কি, এটা হচ্ছে স্যাডেল সন্ধি, ঠিক আছে। তার সাথে সাথে এই রিস্ট বা কবজি, হাতের কবজির যে কথা বলছি, কবজিটাও কিন্তু চতুর্দিকে এইভাবে ঘোরে, আবার আপ ডাউনও হয়, চতুর্দিকে ঘোরে এবং আপ ডাউনও হয়, অর্থাৎ এই কবজির সন্ধিটাও কিন্তু হচ্ছে এই স্যাডেল সন্ধির উদাহরণ। সবাই বুঝতে পারছো? তো দেখো স্যাডেল সন্ধির উদাহরণ কি হয়ে গেল, এটার উদাহরণ হয়ে গেল হাতের কবজি, হাতের কবজি এবং কি হয়ে গেল হাতের বুড়ো আঙুল, বুড়ো আঙুল, ঠিক আছে। তাহলে এই আমাদের সচল অস্থিসন্ধি 4 ধরনের এবং 4টার উদাহরণ আমরা সম্পূর্ণ শরীরের কোথায় কোথায় কী ধরনের অস্থিসন্ধি আছে সেগুলো সম্পর্কে জানলাম। এবার দেখো এখানে এই সচল অস্থিসন্ধিগুলো আসলে সচল কেন সেটা যদি আমরা জানতে চাই যে এগুলোর পিছনে কী কারণে এরা সচল কেন, তো মনে রাখবে এই সচল অস্থিসন্ধিগুলো এই কারণে সচল কারণ এই অস্থিসন্ধিগুলোর মাঝখানে দুটি অস্থিসন্ধির মাঝখানে এক ধরনের তরল রয়েছে, সেই তরলটা হচ্ছে সাইনোভিয়াল তরল বা সাইনোভিয়াল লিকুইড। সেই সাইনোভিয়াল লিকুইডটা পিচ্ছল পদার্থ মানে পিচ্ছল পদার্থ দ্বারা তৈরি, তাই ওটা হচ্ছে কি এই দুটি পদার্থ মানে হাড়ের জয়েন্টের মাঝখানে কিন্তু কি হয় বলো দেখি, এখানে ফ্রিলি মুভমেন্ট ঘটে এবং এর সাথে সাথে এখানে রয়েছে কার্টিলেজ, কার্টিলেজ অর্থাৎ সচল অস্থিসন্ধি সচলতার যদি কারণ বলি, সচল অস্থিসন্ধির কারণ সচল কেন হয় হাতের মধ্যে, এই যে এটা সচল কেন হয়, এই যে পায়ের অস্থিসন্ধিগুলো সচল ফ্রিলি মুভমেন্ট করে কেন, কারণ এদের এই কারণগুলো হচ্ছে এক নম্বরে কি, এক নম্বরে যদি বলি এখানে রয়েছে সাইনোভিয়াল, সাইনোভিয়াল পিচ্ছল তরল, সাইনোভিয়াল পিচ্ছল, পিচ্ছল তরল। তাহলে সাইনোভিয়াল নামক পিচ্ছল তরল পদার্থ আছে বলেই এবং এর সাথে সাথে এখানে কার্টিলেজ রয়েছে, কার্টিলেজ, কার্টিলেজ, তাহলে সাইনোভিয়াল পিচ্ছল পদার্থ এবং কার্টিলেজ, কার্টিলেজ এক ধরনের প্রোটিন, ঠিক আছে। তাহলে এই ধরনের পদার্থগুলো থাকার কারণে কিন্তু এই দুটি হাড়ের মাঝখানে অবাধে কিন্তু নড়াচড়া হতে পারে, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু ঘর্ষণ হয় না। কিন্তু মনে রাখবে যখন এই কার্টিলেজ ক্ষয় হয়ে যায় মানে দুটি হাড়ের মধ্যে যে কার্টিলেজগুলো এগুলো কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ক্ষয় হয়ে যায়, অর্থাৎ সেগুলো যখন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় তখন কিন্তু দুইটা হাড়ের মধ্যে একটু ঘর্ষণ হয় মানে ঘষাঘষি শুরু হয়, তখন কিন্তু এই জয়েন্টগুলোতে কি ব্যথা শুরু হয়। তাই বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই গাঁটে গাঁটে অর্থাৎ জয়েন্টে জয়েন্টে মানুষের ব্যথার সৃষ্টি হয়, কারণ তখন কার্টিলেজ এবং সাইনোভিয়াল তরল বিশেষ করে কার্টিলেজের ক্ষয় ঘটে, ঠিক আছে। তাই কিন্তু ব্যথাটা বয়স বাড়ার সাথে সাথে বেড়ে যায়। তো সবাই এখানে আমরা বুঝে গেলাম যে সাইনোভিয়াল তরল এবং কার্টিলেজের জন্য অস্থিগুলো সচল হয় এবং সমস্ত রকম অস্থিসন্ধি মানুষের শরীরে যত রকম অস্থিসন্ধি আছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলাম। তো আজকে আমরা এই পার্টটা শেষ করলাম, পরের দিনে আমি অন্য পার্টের ভিডিও নিয়ে আসব, সেই ক্লাসগুলো সবার ভালো লাগলে অবশ্যই দেখবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, ঠিক আছে, ধন্যবাদ।